4-6% বেবিজদের ক্ষেত্রে বাচ্চার কিছু কিছু সমস্যা হতে পারে। ভ্রূণদের অনেক সময় গঠনগত ত্রুটি থাকতে পারে, আবার কখনো কখনো আল্ট্রাসাউন্ড ফিচার একদম নর্মাল হতে পারে। জন্মের পরে দেখা যায় যে বাচ্চাদের বুদ্ধির বিকাশটা ঠিকঠাক হচ্ছে না। ডাবল মার্কার টেস্টিং, যেটার সাহায্যে আমরা বুঝতে পারি কোনো ক্রোমোজোমাল প্রবলেম হওয়ার সমস্যা আছে কিনা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর প্রদীপ গোস্বামী ফিটোম্যাটের তরফ থেকে আপনাদের সামনে আমাদের যে বিজ্ঞানসম্মত আলোচনাগুলো করে থাকি প্রেগন্যান্সি এবং গাইনোকোলজির বিষয়ে, সেগুলো নিয়ে আবার নতুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। প্রেগন্যান্সি একটা যে কোনো মহিলার এবং তার হাজবেন্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখা গেছে যে প্রতি 100 জন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আপ টু 95%, 94% বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 4-6% 4-6% বেবিজদের ক্ষেত্রে বাচ্চার কিছু কিছু সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো কখনো কখনো গঠনগত হতে পারে, যেমন হার্ট, লাং, ব্রেন, কিডনি, হাত, পা, মুখ, এই সমস্ত কোনো ত্রুটি থাকতে পারে, অথবা কখনো কখনো এই সমস্যাগুলো জিনগত হতে পারে। জিন বা ক্রোমোজোম আমাদের শরীরের সেই অংশ যেগুলো বাইরে থেকে দেখা অথবা বোঝা যায় না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের শরীরের সেই ব্যাটারি যেগুলো আমাদের বুদ্ধি, বিকাশ, রোগ ভোগ, ভালো থাকা, খারাপ থাকা সব কিছুকে কন্ট্রোল করে। সমস্যা হলো যে জিনগত সমস্যা বাইরে থেকে দেখা অথবা বোঝা যায় না। খালি চোখে আল্ট্রাসাউন্ডের সাহায্যে আনবোর্ন চাইল্ডদের ক্ষেত্রে জিনগত সমস্যা দেখা অথবা বোঝা যায় না। সেই জন্য বিশেষ কিছু পরীক্ষার সাহায্য আমাদের নিতে হয়। প্রাথমিকভাবে এই টেস্টগুলো হচ্ছে একটি বিশেষ রক্তের পরীক্ষা, যেখানে রক্তের পরীক্ষার সঙ্গে মহিলাদের প্রেগন্যান্সি রিলেটেড হিস্ট্রি এবং আল্ট্রাসাউন্ড প্যারামিটারসগুলো যোগ করা হয় এবং যোগ করে একটা কম্বিনেশন রেজাল্ট তৈরি করা হয়, এবং সেটা অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি অ্যানালিসিস বা একটা সংখ্যা তত্ত্বের অভিবাদন, যার সাহায্যে আমরা বুঝতে পারি যে গর্ভস্থ ভ্রূণের ক্ষেত্রে কমন যে জেনেটিক প্রবলেমগুলো আছে, পার্টিকুলারলি ডাউনস সিনড্রোম গ্রুপের যে সমস্যাগুলো থাকতে পারে, সেগুলো থাকার সম্ভাবনা আছে কি নেই। এর মধ্যে যে পরীক্ষাটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং অর ডাবল মার্কার টেস্টিং। জিনিসটা কি না, প্রেগন্যান্সি চলাকালীন প্রথম 3 মাস যখন শেষ হয়ে আসছে, মানে 12 উইকসের মতো সময়, আরও প্রিসাইজলি বলতে গেলে 11 থেকে 14 হপ্তার মধ্যে, 13 হপ্তাহ 6 দিন বা 14 হপ্তার মধ্যে একটি বিশেষ আল্ট্রাসোনোগ্রাফি, যেটাকে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি স্ক্যান বলা হয়, তার সঙ্গে একটি বিশেষ ব্লাডের পরীক্ষা যেটাকে ডাবল মার্কার টেস্টিং বলা হয়, এই দুটোকে কম্বাইন করে একটা কম্বাইন্ড রেজাল্ট পাওয়া যায়, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অ্যানালিসিস, যেটার সাহায্যে আমরা বুঝতে পারি যে বাচ্চার বা গর্ভস্থ ভ্রূণের ডাউন সিনড্রোম বা তার যে অ্যালাইড কন্ডিশনস, এডওয়ার্ড সিনড্রোম বা টাউ সিনড্রোম, এই ধরনের কোনো ক্রোমোজোমাল প্রবলেম হওয়ার সমস্যা আছে কিনা। এই ধরনের সমস্যা হলে ভ্রূণদের অনেক সময় গঠনগত ত্রুটি থাকতে পারে, আবার কখনো কখনো আল্ট্রাসাউন্ড ফিচার একদম নর্মাল হতে পারে, কিন্তু জন্মের পরে দেখা যায় যে বাচ্চাদের বুদ্ধির বিকাশটা ঠিকঠাক হচ্ছে না বা জন্মের পরে তারা নর্মাল লাইফ লিড করতে পারছে না। ডাবল মার্কার টেস্ট কেন বলা হয় না, ডাবল মার্কার টেস্টে দুটো প্রেগন্যান্সি স্পেসিফিক অ্যান্টিজেন বা হরমোন মায়ের রক্ত থেকে নিয়ে অ্যানালিসিস করা হয়। এই দুটো হরমোনের একটার নাম হচ্ছে ফ্রি বিটা এসিজি আর আরেকটা হচ্ছে প্যাপ এ অর প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্রোটিন। এই দুটো হরমোনের ওঠানামা ডাউন সিনড্রোম বা তার যে অ্যালাইড যে কন্ডিশনসগুলো আছে তার সঙ্গে রিলেটেড,
এবং ইউজুয়ালি এই যে কম্বাইন্ড টেস্ট যেটা আল্ট্রাসাউন্ড এবং ব্লাড টেস্টের মাধ্যমে করা হয়, তার একটা কাট অফ দেওয়া হয়, যেটা ইউজুয়ালি 1/250 রিস্ক বলে ধরা হয়। এবার কেউ যদি কোনো ব্লাড টেস্ট নাও করায়, ডাবল মার্কার টেস্ট নাও করায়, তারও ক্ষেত্রে কিন্তু প্রতি 700টা প্রেগনেন্সির অ্যাভারেজ পপুলেশনে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। মায়ের বয়স বাড়লে পরে, পার্টিকুলারলি 35 বা ততোধিক বয়সের পরে, এই সম্ভাবনাটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে, 40-এর কাছাকাছি গিয়ে এটা অনেকটাই বেড়ে যায়। এবার এই যে ডাবল মার্কার টেস্টের যে রেজাল্টটা আসে, সেটাকে আমরা 3 ভাবে ভাগ করি। যদি রিস্কটা 1/250 দেখায়, মানে অ্যাভারেজ পপুলেশনের রিস্কটা 1/700 থাকছে, আমরা যদি 1/250 বা তার থেকে বেশি রিস্ক পাই, 1/49, 1/200, 1/150 এ ধরনের কোনো রিস্ক পাই, তাহলে সেটাকে হাই রিস্ক আবার স্ক্রিন পজিটিভ বলা হয়, এবং এক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশনের দরকার হয়, কারণ সেক্ষেত্রে বাচ্চাদের ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। যদিও এই টেস্ট পজিটিভ হওয়া মানেই যে বাচ্চাদের সমস্যা আছে সেটা কিন্তু নয়। এই টেস্ট পজিটিভ হলে কিছু বাচ্চা সুস্থ থাকতেও পারে, আবার অনেক বাচ্চা ডাউন সিনড্রোম জাতীয় জিনিসের সমস্যা হবে। সুতরাং ফার্দার ভেরিফাই করে দেখে নিতে হয়। 1/250 থেকে 1/1000 যে রিস্ক, এটাকে ইন্টারমিডিয়েট রেঞ্জ বলা হয়। এক্ষেত্রে সমস্যা থাকার সম্ভাবনা কম, কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ল্যাবরেটরিগুলো এক্সক্লুড করতে পারে না। সেক্ষেত্রে ফার্দার যে ইনভেস্টিগেশন অপশান আছে সেটা অপশনাল হিসেবেই ধরা হয়, এবং ইউজুয়ালি পেশেন্টদের অফার করা হয় যদি আল্ট্রাসাউন্ড কমপ্লিটলি নর্মাল থাকে। তো যদি কোনো আল্ট্রাসাউন্ডে ফিচার থাকে, যে সাসপিশিয়াস ফিচার, যেটা জেনেটিক প্রবলেমের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফার্দার টেস্টিং রেকমেন্ড করা হয়। আর যদি রিস্কটা 1/1000-এর ওপর থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে নেগেটিভ স্ক্রিনিং বলা হয়, এবং সাবসিকুয়েন্টলি আর ফার্দার কোনো টেস্ট এই রিলেটেড অফার করা হয় না। তাদের ক্ষেত্রে আরও 2 মাস পরে, 20 উইকস বা 5 মাসের মাথায় অ্যানোমালি স্ক্যান বা বাচ্চার গঠনগত পরীক্ষা করা বা রেকমেন্ড করা হয়ে থাকে। এবার যে প্রেগনেন্ট মহিলারা এই টেস্টের মধ্যে দিয়ে যান, তাদেরকে যখন এই টেস্ট করা হয় এবং সেটা পজিটিভ আসে, অবভিয়াসলি দ্যাট কজেস লটস অফ অ্যাংজাইটি, মানে প্রচুর অ্যাংশাস হয়ে পড়েন তারা, এবং তাদের ফ্যামিলিও এর শরিক হয়ে যান। অবভিয়াসলি এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যেটা আমি বলতে চাই, এই টেস্ট পজিটিভ হলেই যে বাচ্চার সমস্যা আছে সেটা কিন্তু নয়, কিন্তু টেস্ট পজিটিভ হলে ফার্দার টেস্টিং করে বাচ্চাটা সুস্থ কি না সেটা দেখে নিতে হবে। এই দেখে নেওয়ার যে পদ্ধতি, সেটা একটাকে বলা হয় ডাইরেক্ট টেস্টিং অর ইনভেসিভ টেস্টিং, যেখানে বাচ্চা যে জলের মধ্যে ভাসে অর অ্যামনিওটিক ফ্লুইড, সেটা একটি অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পেট থেকে, মহিলাদের জরায়ুর মধ্যে থেকে বার করে নেওয়া হয়। সেখান থেকে ফিটাল সেলস বা ডিএনএটা পাওয়া যায়, সেটা অ্যানালিসিস করে বোঝা যায় যে বাচ্চার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, শতকরা 100% গ্যারান্টি সহকারে। যদি এই ধরনের মহিলারা আর্লি প্রেগনেন্সিতে আসেন, মানে 12-13 উইকসের মধ্যে আসেন, তাহলে আর একটা অপশন হচ্ছে গর্ভস্থ ভ্রূণের যে ফুল বা প্ল্যাসেন্টা যেটা থাকে, তার একটু রস বা কলি সংগ্রহ করে, যেটাকে সিভিএস বা কোরিয়ান ভিলাস স্যাম্পলিং বলা হয়, সেটার সাহায্যে সিমিলার পরীক্ষা করা যেতে পারে। সুতরাং এই ধরনের পরীক্ষার সাহায্যে কেউ কিন্তু স্ক্রিন পজিটিভ ক্ষেত্রে 100% ডায়াগনোসিস বা মানে জিনিসটা আছে কি নেই সেটা বুঝে নেওয়া যেতে পারে। যদি ডায়াগনস্টিক টেস্টে নর্মাল রেজাল্ট পাওয়া যায় বা বাচ্চাকে নর্মাল বলা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি যেরকম চলছে সেরকমই চলবে, এবং ফার্দার যেরকম টেস্টিং, অ্যানোমালি স্ক্যান ইত্যাদি করে নিতে হবে। যদি দেখা যায় যে বাচ্চার সমস্যা আছে এবং ডেফিনেটলি সেটা রিপ্রেজেন্টেটিভ, লেখার আকারে রিপ্রেজেন্টেশন করা হয় বা কনফার্মেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার সমস্যা থাকবে, এবং সেক্ষেত্রে হয়তো প্রেগনেন্সি নিয়ে না এগুনোই ভালো, বা না নেবার কথার জন্য ফার্দার কাউন্সেলিং করে ডিসিশন নিতে হবে। আর একটি টেস্ট এই অ্যাসপেক্টে আছে, যেটাকে এনআইপিটি টেস্টিং বলা হয়, নন ইনভেসিভ প্রিনেটাল টেস্ট। সেটা মায়ের রক্ত থেকে
ভ্রূণের ডিএনএ সংগ্রহ করে ডাউন সিনড্রোম বা অ্যালাইড কন্ডিশনস আছে কি না আছে সেটা বোঝা যেতে পারে। এই টেস্টটির অ্যাকুরেসি ডাউন সিনড্রোমের ক্ষেত্রে শতকরা ৯৯% বা তারও একটু বেশি, কিন্তু স্টিল ইট ইজ এ স্ক্রিনিং টেস্ট, ইট ইজ নট এ ডায়াগনস্টিক টেস্ট। যদিও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের টেস্টিং আমরা রেকমেন্ড করে থাকি এবং এটার সাহায্যেও কিন্তু গর্ভস্থ ভ্রূণের সুস্থতা প্রমাণ করা সম্ভব হয়ে থাকে। সুতরাং ডাবল মার্কার টেস্ট পেলে ভয়ের কিছু নেই। কিছু বাচ্চা অসুস্থ হলেও অনেক বাচ্চা সুস্থ থাকবে, কিন্তু একদম 100% শিওর না হয়ে এই ধরনের অ্যামনিওসেন্টেসিস বা এনআইপিটি টেস্টিং এর মাধ্যমে শিওর না হয়ে কিন্তু প্রেগন্যান্সি নিয়ে এগোনোটা উচিত হবে না। ধন্যবাদ।